আজকে হচ্ছে লেকচার 5। Digestive disorder. Digestive disorder. Okay. আচ্ছা, গত ক্লাসে কার কোনো প্রবলেম ছিল? হ্যাঁ, সবগুলো কঠিন ছিল বলতে কি সবগুলো নিয়ে জাস্ট আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আজকে থেকে আমরা মোটামুটিভাবে ডাইজেস্টিভ ডিসঅর্ডারে শুধু পড়া ছিল ইনফ্লামেশনগুলো, ঠিক আছে? ইনফ্লামেশনগুলো পড়েছেন? ফাইন, তাহলে আমরা পরবর্তী অংশটুকু চলে যাই, তাই না? দেখেন, ইনফ্লামেশনগুলো মনে রাখা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আপনাকে পড়তে হবে এবং রেগুলার এই জিনিসগুলো চর্চা করতে হবে। যদি আপনি একেবারেই চর্চা না করেন, আলটিমেট আপনার কি মনে থাকবে না এগুলো, ঠিক আছে? মাঝে মাঝে এই জিনিসগুলো কি প্র্যাকটিস করে বলতে হবে নিজে নিজে যে আমার প্রোক্টাইটিস হয়েছে, ওনার কি প্রোক্টাইটিস হয়েছে, ওনার স্টোমাটাইটিস হয়েছে, ওনার কি গ্লসাইটিস হয়েছে। তার মানে গ্লসাইটিস মানে যে কি জিনিস এটা আপনাকে কি বুঝতে হবে। গ্লসাইটিস মানে কি ম্যাডাম? জিহ্বাতে যে ইনফ্লামেশন হয়। যদি বলি প্যারোটাইটিস, প্যারোটাইটিস, হ্যাঁ, প্যারোটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ সেলিভারি গ্ল্যান্ড, ঠিক আছে? সেলিভারি গ্ল্যান্ড কত জোড়া? 3 জোড়া। কি কি? একটা হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, আর একটা সাবম্যান্ডিবুলার। ওকে, ফাইন। আজকে আমরা প্যারাটাইটিসটা কি অ্যাকচুয়ালি মূলত কর্ণগহ্বরের যে প্রদাহটা ওইটা কি হচ্ছে? কর্ণগহ্বরে যখন প্রদাহ হবে এটার নাম হবে ওটাইটিস। ওটাইটিস। হ্যাঁ, কর্ণগহ্বরে যখন প্রদাহ হবে নাম হবে ওটাইটিস। কর্ণগহ্বরের 3টা পার্ট, তাই না? একটা হচ্ছে কি মিডল ইয়ার, তারপরে কি এক্সটার্নাল ইয়ার, ইন্টারনাল ইয়ার, তাই না? তাহলে এক্সটার্নাল ইয়ারে যদি ইনফ্লামেশন হয় নাম হবে কি ওটাইটিস এক্সটার্নাল, আরেকটা হবে ওটাইটিস মিডিয়া, আরেকটা হবে ওটাইটিস ইন্টারনাল। তার মানে কি কর্ণগহ্বরের যে কোনো প্রদাহ আমরা এটাকে আইডেন্টিফাই করবো কি দিয়ে? ওটাইটিস দিয়ে। এখন কোন জায়গায় হচ্ছে এটার উপর ডিপেন্ড করে ওটাইটিস মিডিয়া, ওটাইটিস ইন্টারনা, ওটাইটিস এক্সটার্না এগুলো থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা শুরু করবো পেপটিক আলসার ডিজিজ, পিইউডি। কি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আজকে? কি পিইউডি, পেপটিক আলসার ডিজিজ। পুরোটা মিনিং কি? পেপটিক আলসার ডিজিজ। আলসার ডিজিজ। ওকে, আমরা এই ডিজিজ নিয়ে গতকাল সামান্য একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা কি বলবো? যে আমরা ওই ডিজিজ প্রোফাইলে পড়েছিলাম আপনি যদি কোনো রোগের চিকিৎসা করতে যান, অ্যাটলিস্ট কি ওই রোগ সম্পর্কে কতগুলো জিনিস আপনাকে জানতে হবে। কি কি জানতে হবে? রোগটা কি, তার মানে জানতে হবে কি কোথায় হয়, তাই না? কেন হয়, কোথায় হয়, কেন হয়, তারপর হলে কি হয়, বলে কি হয়, জটিলতা, জটিলতা কি, এরপর কি পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, এরপরে কি চিকিৎসা। চিকিৎসা। তাহলে আমরা ম্যাক্সিমাম রোগগুলা কি এই প্যাটার্নেই পড়ার চেষ্টা করব, যে রোগটা কি। তাহলে আমরা যদি বলি যে পেপটিক আলসার ডিজিজ কি, ঠিক আছে? তাহলে আসবে কি পেপটিক আলসার ডিজিজের সংজ্ঞা, পেপটিক আলসার ডিজিজের যদি কোনো ক্লাসিফিকেশন থাকে এগুলো আসবে। ওকে, তাহলে আমরা দেখি পেপটিক আলসার ডিজিজ কাকে বলে। খুব সিম্পলি আমরা যদি কি প্রশ্নের উত্তরে যাই, কি প্রশ্নের উত্তরে গেলে আমাদের কি হবে? এই যে আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের পর আমাদের স্টোমাক, স্টোমাকের পর আমাদের ডিউডেনাম, তাই না?
স্টোমাকের পর আমাদের কি এটা ডিউডেনাম, তাহলে এটা হচ্ছে কি স্টোমাক আর এটা হচ্ছে কি ডিউডেনাম। এটা কি ডিউডেনাম, তাহলে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে কি আমাদের স্টোমাক। ওকে, এখন আমরা যদি পেপটিক আলসার ডিজিজ PUDP হ্যাঁ বলতে চাই, তাহলে আমাদের এই জায়গাটা আসতে হবে। ঠিক আছে, কোথায়? পেপটিক আলসার ডিজিজ সাধারণত এই দুইটা জায়গাতে হয়, এক নম্বর হচ্ছে স্টোমাকে, এক নম্বর হচ্ছে ডিউডেনামে। তাহলে আমরা যদি সহজভাবে বলি কিসের জন্য হচ্ছে, দেখেন আমরা যদি বলি পেপটিক আলসার ডিজিজ ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, যে কোনো রোগকে আমরা কি বলতে পারি? ক্লিনিক্যাল কন্ডিশন। ওকে, সহজভাবে যদি আমরা শিখি ক্লিনিক্যাল কন্ডিশন মানে আমরা কি বুঝবো? রোগ। যদি আমরা বলি প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন, কি? প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন। এই প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন মানে আমরা কি বুঝবো? রোগ বুঝবো। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন মানে আলটিমেট আমরা বুঝবোই কি যেটা রোগ, অস্বাভাবিক অবস্থা, তাই না? তাহলে আমরা যদি বলি পেপটিক আলসার ডিজিজ হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন, একটা রোগ, যেখানে কি হয়? যেখানে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রো ইপিথেলিয়াল লেয়ার, ইপিথেলিয়াল টিস্যু মনে আছে তো? ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে? ইপিথেলিয়াল টিস্যু কি? হোয়াট ইজ ইপিথেলিয়াল টিস্যু? যে সকল টিস্যু কি করে? আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে, তার মানে আবরণী কলাকে বলা হয় কি? ইপিথেলিয়াল টিস্যু। ওকে, তাহলে বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে, তাহলে আবরণটা কি? ভিতরের আবরণ হতে পারে, বাহিরের আবরণ হতে পারে। তাহলে গ্যাস্ট্রো ইপিথেলিয়াল মানে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার মানে স্টোমাকের ভিতরের লেয়ারে যদি কোনো ক্ষত বা ঘা সৃষ্টি করে বা কোনো আলসার তৈরি, আলসার শব্দের বাংলা অর্থ কি? ক্ষত বা ঘা। ঠিক আছে, আলসার শব্দের মানে কি? ক্ষত বা ঘা। এই ক্ষত বা ঘাটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অধিক নিঃসরণের কারণে হয়, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলা হয় মানে বলি পেপটিক আলসার ডিজিজ। কি বলি? পেপটিক আলসার ডিজিজ। তার মানে সহজভাবে আরেকবার বলি যে পেপটিক আলসার ডিজিজ হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন, যেখানে কি হয়? যেখানে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রো ইপিথেলিয়াল লেয়ারে এক ধরনের কি হয়? ক্ষত বা ঘা হয়। এখন এই ক্ষত বা ঘা এর লোকেশন অনুযায়ী পেপটিক আলসার ডিজিজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষত বা ঘা যদি স্টোমাকে হয়, একে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। ক্ষত বা ঘা যদি ডিউডেনামে হয়, একে বলা হয় ডিউডেনাল আলসার। ক্লিয়ার কি না? যদি বলা হয় গ্যাস্ট্রিক আলসার কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি? একই জিনিস বলতে পারি যে গ্যাস্ট্রিক আলসার ডিজিজ ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, যেখানে কি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রো ইপিথেলিয়াল লেয়ারে অথবা স্টোমাকের ভিতরের লেয়ারে কি হয়? ক্ষত তৈরি হয়। আর ডিউডেনামের ভিতরে যে ক্ষত হয় সেটাকে কি বলা হবে? ডিউডেনাম আলসার। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি পেপটিক আলসার ডিজিজ কাকে বলে, পেপটিক আলসার ডিজিজ কত প্রকার, জিনিসটা একটু সিম্পলি চলে আসবে। পেপটিক আলসার ডিজিজ বলে কাকে? অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রো ইপিথেলিয়াল লেয়ারে যে ক্ষত হয় তাকে পেপটিক আলসার ডিজিজ বলে। লোকেশন কোন জায়গায় হচ্ছে এটার উপর ভিত্তি করে পেপটিক আলসার ডিজিজকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার যেটা স্টোমাকে হচ্ছে, আর একটা হচ্ছে ডিউডেনাম আলসার যেটা ডিউডেনামে হচ্ছে। এইটুকু ক্লিয়ার কিনা? কি প্রত্যেকটা রোগী এক একটা কোশ্চেন, রোগ মানে এই জিনিসগুলো আপনার পড়া লাগবে। ঠিক আছে, ওই যে ইনফ্লামেশন একটা কোশ্চেন, ঠিক আছে, রাইট ডাউন দ্য ইনফ্লামেশন অফ ফলোইং পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, আর এটা একটা কোশ্চেন, প্রত্যেকটা রোগ রিলেটেড। আগে অধ্যায় শেষ হবে, কোশ্চেন দিলে তো প্রশ্ন অর্ধেক হয়ে গেল, সাজেশন দিলে কোশ্চেনের আবার পড়া অর্ধেক হয়ে গেল। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে কি কোথায় হয় দুটো জিনিস ক্লিয়ার না? প্রকারও কিন্তু ক্লিয়ার, তাই না? তাহলে কি চলে গেল? কোথায় হয়? চলে গেল কোথায় হয়? দুই জায়গায় হয়, একটা হচ্ছে স্টোমাকে আর একটা হচ্ছে কি ডিউডেনামে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখতে হবে, একটা স্টোমাকে হয় আর একটা কি হয়? ডিউডেনামে। এখন কথা হচ্ছে কেন হয়? কেন হয় মানে কি? কারণ। কেন হয় মানে কি? কারণ, কজেস। তাহলে গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাম আলসার কেন হয় বলতে আমরা কি বুঝবো? কজেস, কি কারণে গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার হয়। আপনাকে মনে রাখতে হবে যে কারণ যখন বলবো, এই কারণ সবাই জানে, তাই না?
আপনি যদি একটা বাইরের একটা রিক্সাওয়ালা যায় জিজ্ঞেস করেন ভাই গ্যাস্ট্রিক আলসার কেন হয়, সেও বলবে যে নিয়মিত খাবার না খাওয়ার কারণে, তারপরে কি বেশি ভাজা পোড়া খাওয়ার কারণে, তাই না, বেশি পরিমাণ পানি কম খাওয়ার কারণে, বিভিন্ন কারণ সে নিজেও জানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কারণগুলো সবাই জানে, এগুলো কিন্তু কমন কারণ, তাই না? আপনার ভাবার কারণ নাই যে আপনি এই কমন কারণগুলো জেনে একটা রোগের চিকিৎসা করতে পারবেন। আপনাকে জানতে হবে কি স্পেসিফিক কারণ, সুনির্দিষ্ট কারণ, যে কারণের উপর বেস করে আপনি চিকিৎসা করবেন, তাই না? তার মানে পেপটিক আলসার ডিজিজ কেন হয়, এই কারণ যেগুলো সবাই জানে সেগুলো আপনিও জানেন, বাট যেগুলো আপনি জানেন সেগুলো কি সবাই জানবে না। কারণ কি আপনি এই রোগের চিকিৎসা করতে চাচ্ছেন, তাই না, চিকিৎসা শিখতে চাচ্ছেন। তাহলে আপনাকে অবশ্যই কি এমন কিছু কারণ জানতে হবে যে কারণগুলো মেডিকেলি প্রুফ। আর যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করবে না তারা এই কারণগুলো জানার কোনোভাবেই পসিবিলিটি নাই। ঠিক আছে, যেহেতু আপনি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট তার মানে কি এই কারণগুলো আপনাকে আরও ভালোভাবে শিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি কারণের দিকে আসি, গ্যাস্ট্রিক আলসার ডিজিজের একদম মেইন কারণ, ভাইটাল কারণ নাম্বার 1 একটা ব্যাকটেরিয়া। কি না? তার মানে কি ব্যাকটেরিয়া হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে, আমরা যদি বলি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে 70%, ডিউডেনাম আলসারের ক্ষেত্রে 90% কজেস শুধুমাত্র এই ব্যাকটেরিয়াটা। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়ার নাম কি? হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা একটা গ্রাম নেগেটিভ পজিটিভ, এগুলো আপনারা বুঝবেন যখন প্যাথোলজি করবেন। ঠিক আছে, তাহলে গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টর পাইলোরি কি গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটার আক্রমণে কত 70% গ্যাস্ট্রিক আলসার, 90% ডিউডেনাম আলসার হয়। ঠিক আছে, তাহলে দেখেন এই কারণটা মেডিকেলি প্রুফ। ঠিক আছে, যে কারণটা ম্যাক্সিমাম অর্থে সবাইকে জানে না, বাট আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে এই কারণ অবশ্যই আপনাকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসারের সবচেয়ে ভাইটাল কারণ কি? হেলিকোব্যাক্টর পাইলোরি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মনে থাকবে হেলিকোব্যাক্টর পাইলোরি, এইচ পাইলোরি, সংক্ষেপে বলে কি এইচ পাইলোরি, এমনি বলে কি হেলিকোব্যাক্টর পাইলোরি। কত পার্সেন্ট? অ্যাপ্রক্সিমেট 70% গ্যাস্ট্রিক আলসার, 90% ডিউডেনাম আলসার। ঠিক আছে, দেখেন এই ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই ব্যাকটেরিয়াটা খুব ভালোভাবে থাকতে পারে অ্যাসিডিক মিডিয়াতে। আর আমাদের শরীরের সবচেয়ে ভালো অ্যাসিডিক মিডিয়া কোনটা? আমাদের স্টোমাক। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়াটা কি স্টোমাক, আর স্টোমাকের পরেই কি ডিউডেনাম। খাবারগুলো স্টোমাকের মাধ্যমে, স্টোমাক থেকে কোথায় যায়? ডিউডেনামে যেয়ে পড়ে। তাহলে ডিউডেনাম এবং স্টোমাক আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ক্লিয়ার কি না? তাহলে মূল কারণ কি গ্যাস্ট্রিক আলসারের? হেলিকোব্যাক্টর পাইলোরি নামক গ্রাম নেগেটিভ জীবাণুর মাধ্যমে কি হবে যে রোগটা হয়, এটার নাম কি গ্যাস্ট্রিক আলসার। ক্লিয়ার কিনা এইটুকু? নেক্সট ওয়ান, আমরা আরেকটা ভাইটাল কারণ করব। যে ভাইটাল কারণটা কি? খুবই ইম্পর্টেন্ট একটা কারণ। তার মানে আমি যখন চিকিৎসা করব এই সবগুলা কারণ রোগীর কোনটা আছে এটা বের করে সে অনুযায়ী রোগীকে কী করতে হবে, চিকিৎসা করতে হবে। তাহলে আমাকে অ্যাপ্রক্সিমেট সবগুলা কারণই কি জানতে হবে। 2 নম্বর কারণ যদি আমরা সিম্পলি বলি, আমরা সাধারণত ব্যথার ওষুধ খাই, তাই না? যদি ব্যথার ওষুধ, এই ব্যথার ওষুধকে বলা হয় NSAID, মানে কি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কি না? নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা সংক্ষেপে কি বলছেন? আগে তো লিখবেন এইটুকু, এরপরে সিলেক্টিভ, নন সিলেক্টিভ। ঠিক আছে, মূল নাম কোনটা? NSAID, মানে ব্যথার ওষুধ। NSAID গুলো কিসের ওষুধ? ব্যথার ওষুধ। তার মানে কি ওই যে আমরা যে খাচ্ছি কিটোরোলার, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, ঠিক আছে, সবগুলা কোন রূপে পড়বে? NSAID এর ভিতরে পড়বে। তাহলে NSAID এর ভিতরে, NSAID ফুল ফর্ম কি? নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এগুলো আমরা ফার্মাকোলজিতে আলটিমেট করব। এখন জাস্ট জেনে দেওয়া দরকার, কারণ এই টাইপের কি পরীক্ষা আসে, অ্যাব্রিভিয়েশন পরীক্ষা আসে যে নন স্টেরয়েড। NSAID পুরো মিনিং কি? ওকে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ওকে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ।
তাহলে এই নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো আবার দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে কি সিলেক্টিভ, আরেকটা কি নন সিলেক্টিভ। দেখেন এই সিলেক্টিভ NSAID-র সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দরকার নাই, ঠিক আছে? রোগীর যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে সিলেক্টিভ ড্রাগগুলোর সাথে কি গ্যাস্ট্রিকের ওষুধ দরকার নাই, যেমন কি রফিকক্সিব, ভ্যালডিকক্সিব, ইটোরিকক্সিব, এই টাইপের ড্রাগের সাথে কি রোগীর গ্যাস্ট্রিকের সমস্যা না থাকলে গ্যাস্ট্রিকের ওষুধ না দিলেও চলবে। বাট নন সিলেক্টিভ যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো কোনটা? কিটোরোলা, ন্যাফ্রোক্সেন, ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, আইবুপ্রোফেন, এই টাইপের ড্রাগগুলোতে কি অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ রোগীর গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। এখন আমরা যদি কোনো রোগীকে এই নন সিলেক্টিভ NSAID গুলো দেই উইদাউট অ্যান্টি আলসারেন্ট, মানে কি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া, তাহলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হতে পারে। কারণ এই নন সিলেক্টিভ ড্রাগগুলো কি করে, আমাদের যে ভিতরে মিউকাস লেয়ারটা আছে, ঠিক আছে, এই মিউকাস লেয়ারের জন্য একটা প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করে, এটা প্রোটেকশনের জন্য। এই প্রোস্টাগ্ল্যান্ডিন সেটিয়া তৈরি কমায় দেয়, আলটিমেট মিউকাস লেয়ারটা দ্রুত কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে, গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ক্লিয়ার কি না? স্যার সিলেক্টিভ ড্রাগগুলো করতে এটা কিভাবে বুঝবো স্যার? এটা যখন পড়বেন তখনই বুঝবেন, ঠিক আছে? ফার্মাকোলজি পড়লেই বুঝবেন সিলেক্টিভ ড্রাগ কোনগুলো, নন সিলেক্টিভ ড্রাগ কোনগুলো। ফার্মাকোলজি না পড়ে তো বোঝার কোনো উপায়ই নাই। তার মানে মিনিমাম তৃতীয় সেমিস্টার পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে NSAID ড্রাগগুলো আমরা কি বলতেছি? সিলেক্টিভ একটা, নন সিলেক্টিভ একটা। নন সিলেক্টিভ ড্রাগগুলোর সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দরকার হয়, ঠিক আছে? নন সিলেক্টিভ ড্রাগগুলোর সাথে অবশ্যই কি গ্যাস্ট্রিকের ওষুধ দরকার হয়। তাহলে আমি যদি নন সিলেক্টিভ ড্রাগ কোনো রোগীকে দেই, গ্যাস্ট্রিকের ওষুধ না দেই, কি হতে পারে? তার গ্যাস্ট্রিক আলসার হতে পারে। ওকে, 3 নম্বর কারণটা আমরা বলতেছি স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং। কারোর যদি অতিরিক্ত স্মোকিং এর অভ্যাস থাকে এবং অ্যালকোহল ড্রিঙ্কিং এর অভ্যাস থাকে, তাকে অবশ্যই স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং এর সমস্যাটা থেকে দূরে নিয়ে তারপরে কি গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা করতে হবে। একই সাথে আপনি গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা করতেছেন, আবার সে স্মোকিংও করতেছে, অ্যালকোহল ড্রিঙ্কিংও করতেছে, আলটিমেট কি ভালো হওয়ার সম্ভাবনাই কম। ওকে, তাহলে স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিংও কি গ্যাস্ট্রিক আলসারের একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে প্রথম 3টা কারণ কি কি পেলাম আমরা? 1 নম্বর H. pylori বা হেলিকোব্যাক্টার পাইলোরি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। 2 নম্বর পেলাম কি নন সিলেক্টিভ NSAID। 3 নম্বর কি পেলাম? যে স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং, এটা কি গ্যাস্ট্রিক আলসার অন্যতম প্রধান কারণ। 4 নম্বরটা আমরা পড়ব, 4 নম্বরটা পড়ব 6 নম্বরটা, ঠিক আছে? অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা রাত্রি জাগরণের কারণেও পেপটিক আলসার হতে পারে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং রাত্রি জাগরণের কারণেও কি, যারা অনেক রাত জাগে, 3টা 4টা পর্যন্ত রাত জাগে, তাদেরও কি গ্যাস্ট্রিক আলসার, বিশেষ করে ডিউডেনাম আলসারের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, এটাও আমার শরীরের জন্য ভালো না, এটা গ্যাস্ট্রিক আলসারের জন্য সহায়ক, প্রেশারের জন্য সহায়ক। আবার কি আমরা যদি অতিরিক্ত রাত জাগি, আর্লি টু বেড আর্লি টু রাইজ না হয়, আলটিমেট কি গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা থেকে যাবে। নেক্সট 7 নম্বরটা, কিছু উত্তেজক ঔষধ, ঠিক আছে, কিছু ঔষধ আছে, স্টেরয়েডাল কিছু ড্রাগ আছে, এবং খালি পেটে যদি কেউ আয়রন ট্যাবলেট খায়, তার মানে কোনো রুগীকে যখন আপনি আয়রন ট্যাবলেট দিবেন অবশ্যই বলে দিতে হবে ভরা পেটে খাওয়ার জন্য, ঠিক আছে? কারণ আয়রন ট্যাবলেট খালি পেটে খেলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হতে পারে। স্টেরয়েডাল ড্রাগ খালি পেটে খেলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হতে পারে। শারীরিক উত্তেজনাপূর্ণ ওষুধগুলা, এগুলো খালি পেটে খেলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে একটা ওষুধ দেওয়ার পরও আপনার চিন্তা করতে হবে যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটা কখন খেতে হবে, খালি পেটে, ভরা পেটে কখন খেতে হবে, এটাও কি উল্লেখ করে দেওয়া উচিত। নেক্সট ওয়ান দেখেন 4 নম্বরটা, জোলিঞ্জার-ইলোসন সিনড্রোম। জোলিঞ্জার-ইলোসন সিনড্রোম, গত ক্লাসে আমরা বলছিলাম যে জোলিঞ্জার-ইলোসন সিনড্রোমটা আমরা কি বলে দেবো, এটা একটা কি খুবই রেয়ার একটা কারণ, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসারের খুবই রেয়ার কি একটা কারণ। এই রেয়ার কারণটা কিভাবে হয় আমরা জাস্ট একটু বুঝি, কারণ এখানে ডিটেইলস পড়ার কিছু নাই। দেখেন অনেক সময় গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসারের কারণ ধরা কঠিন হয়ে যায়, যে কি কারণে হচ্ছে এটা কি বোঝা যায় না, ঠিক আছে? এই টাইপের কিছু রোগীর উপর পরীক্ষা নিরীক্ষা করার পরে বোঝা গেছে যে এইরকম একটা কারণ হতে পারে, ওই যারা আবিষ্কার করছে তাদের নাম অনুসারে কি
এই সিমটমটার নাম রাখা হয়েছে। সমস্যাটা কি হয় দেখেন, আমাদের যেখানে স্টোমাক আছে, ঠিক আছে, ওই স্টোমাকের নিচে কি থাকে অ্যাপ্রক্সিমেট? প্যানক্রিয়াস থাকে না? তাহলে স্টোমাকের নিচে কি থাকে? তাহলে স্টোমাকের নিচে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে। অগ্নাশয় দুই ধরনের কাজ করে, তাই না? এটা কি মিক্সড গ্ল্যান্ড, তাই তো? এটা মিক্সড গ্ল্যান্ড না? অগ্নাশয় হচ্ছে কি মিক্সড গ্ল্যান্ড। এটা কি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের প্রপার্টিজই বিদ্যমান, তাই না? এখান থেকে হরমোনও নিঃসরণ হয়, এনজাইমও নিঃসরণ হয়। কি কি এনজাইম নিঃসরণ হয় মনে আছে? স্যার বলেন কি কি এনজাইম নিঃসরণ? ওকে, কি কি হরমোন নিঃসরণ হয়? ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন, তিনটা হরমোন নিঃসরণ হয়। ওকে, তাহলে এই যে গ্ল্যান্ডটা, ঠিক আছে, আমরা এটাকে মিক্সড গ্ল্যান্ড বলতেছি, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন এই গ্ল্যান্ডটাতে যদি কোনো ছোট্ট টিউমার হয়, দেখেন প্রবলেম কোথায় হচ্ছে? প্যানক্রিয়াসে। এই গ্ল্যান্ডে যদি কোনো ছোট্ট টিউমার হয়, এই টিউমারটার নাম হয় গ্যাস্ট্রিনোমা। কি নাম? গ্যাস্ট্রিনোমা। তাহলে দেখেন প্যানক্রিয়াসে ছোট্ট টিউমার হচ্ছে, এই টিউমারের নাম কি বলতেছি? গ্যাস্ট্রিনোমা। এই প্যানক্রিয়াটিক টিউমারটাতে, টিউমারের কারণে প্যানক্রিয়াস থেকে এমন কিছু কেমিক্যাল রিলিজ হবে, যে কেমিক্যালগুলো কি স্টোমাকের ভিতরে 4 ধরনের সেল ছিল না? কি কি সেল ছিল মনে আছে? লেয়ার কেন, সেল কি ছিল? পেপটিক সেল, তাই না? লিউকাস সেল, প্যারাইটাল সেল, আরেকটা কি এন্টারোক্রোমাফিন সেল। এন্টারোক্রোমাফিন সেল থেকে কি তৈরি হয়? গ্যাস্ট্রিন। ঠিক আছে, এন্টারোক্রোমাফিন সেল থেকে কি তৈরি হয়? গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনের একটা ভাইটাল কাজ হচ্ছে কি, এরা প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে আরো বেশি পরিমাণ কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিন যদি বেশি তৈরি হয়, কি তৈরি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডও বেশি তৈরি হবে, কারণ তৈরি হওয়া গ্যাস্ট্রিনটা প্যারাইটাল সেলে এসে বাইন্ড করবে। বাইন্ড করে কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণকে বৃদ্ধি করে দিবে। এখন চিন্তা করেন, এই যে গ্যাস্ট্রিনোমা হচ্ছে, এই গ্যাস্ট্রিনোমার কারণে এমন কিছু কেমিক্যাল রিলিজ হচ্ছে যারা এই এন্টারোক্রোমাফিন সেলকে হাইপার অ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে এন্টারোক্রোমাফিন সেল যখন অতিরিক্ত কাজ করবে, কি তৈরি হবে? গ্যাস্ট্রিন তৈরি হবে। গ্যাস্ট্রিন তৈরি হলে কি হবে? প্যারাইটাল সেল থেকে অধিক পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এই অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আপনার গ্যাস্ট্রিক আলসার, ডিউরেনাল আলসার হবে। তাহলে দেখেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্যানক্রিয়াসে, কিন্তু সমস্যাটা অ্যারাইজ হচ্ছে কোথায়? স্টোমাকে। তার মানে যে পর্যন্ত এই টিউমারের সমস্যা সমাধান না করা হবে, সে পর্যন্ত আপনি হাজারো চিকিৎসা করলে কি হবে না? গ্যাস্ট্রিক আলসার ভালো হবে না। ওকে, তাহলে এই যে সিমটম, এটার নামে কি বলা হচ্ছে? এটার নামে বলা হচ্ছে জোলিঞ্জার-ইলোসন সিমটমস। এটা খুবই রেয়ার একটা সিমটম গ্যাস্ট্রিক আলসারের জন্য, বাট এই টাইপের সিমটমও কি দেখা যেতে পারে। ওকে, নেক্সট ওয়ান করেন। এখন আমরা কমন সিমটমগুলো জানবো, ঠিক আছে? এইগুলো আমরা জানলাম কি মেডিকেল টার্ম রিলেটেড। এখন যেগুলো জানবো মোটামুটি কি বাংলাদেশ না পৃথিবীর সব দেশের লোকই জানে এগুলোর কারণে কি হয়? গ্যাস্ট্রিক হয়। কীরকম? দেখেন, অনিয়মিত খাবার খাওয়ার ফলে পাকস্থলীর অ্যাসিড পেপসিন নিঃসরণের অসামঞ্জস্যতা দেখা যায়। তার মানে অনিয়মিত খাবার খাওয়া, সকালের খাবার দুপুরে খাওয়া, দুপুরে না খাওয়া, দুপুরের খাবার রাতে খাওয়া, তাই না? অনিয়মিতভাবে যদি খাবার খান, আপনার খাবারের যদি কোনো রুটিন না থাকে, সেই ক্ষেত্রে কি হবে? গ্যাস্ট্রিক আলসার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে বলছে বেশি মশলাযুক্ত, ঝালযুক্ত খাবার খেলে, তার মানে আপনি খাবার যদি অধিক মশলাযুক্ত খান, ঝালযুক্ত খান, সময় মতো খাবার না খান, খাবার ভালোভাবে চিবিয়ে না খান, খালি খান আর গেলেন, খান আর গেলেন, পানি দিয়ে কি গিলে ফেলেন, খাবার ভালো করে চিবিয়ে না খেলেও কি গ্যাস্ট্রিক আলসার বা ডিউরেনাল আলসার বা পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা থেকে যায়। কোনো কোনো ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কারণেও কি, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা, কোনো মেডিকেল মানে কনফার্ম কোনো থিওরি না, একটা ডাটা। মনে করেন যে একটা হসপিটালে 1000 জন গ্যাস্ট্রিক আলসারের বা ডিউরেনাল আলসার, পেপটিক আলসারের রোগী ছিল, ঠিক আছে? 1000 রোগীর ভিতরে দেখা গেছে কি, যারা মহিলাদের দেখা যাচ্ছে 70% 80% গ্যাস্ট্রিক আলসার হয়, ঠিক আছে? মহিলাদের ডিউরেনাল আলসার বেশি হয়, পুরুষের কি গ্যাস্ট্রিক আলসার বেশি হয়, ঠিক আছে? এটা কীভাবে দেখছে তারা? ওই যে ডাটা হিসাবে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো নিয়ে কালেক্ট করে ইনফরমেশন দিয়ে একটা ধারণা বলছে যে মহিলাদের ডিউরেনাল আলসার বেশি হয়, পুরুষের কি গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। পুরুষের গ্যাস্ট্রিক আলসার বেশি হওয়ার কারণ আছে না? পুরুষ মানুষ বাইরে থাকে বেশি, বাইরের খাবার খায় বেশি, তাই না? তাহলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আর মেয়েদের দেখেন পিত্তথলি পাথর কি পুরুষের তুলনায় মেয়েদের বেশি হয় না? তাহলে পিত্তথলি পাথর রিলেটেড বিষয়গুলো যাদের থাকবে তাদের ডিউরেনাল আলসার হওয়ার সম্ভাবনা কি বেশি থাকে। ঠিক আছে, আবার মেয়েরা চিন্তা করেন খাওয়ার সময় কি রান্না করার সময় রান্নার আশেপাশে যখন থাকে তখন কি পেটটা অনেক ফুলনেস চলে আসে না? ঠিক আছে, রান্নার গন্ধে কি হয় পেটের ভিতরে একটা ফুলনেস চলে আসে, এই কারণে কি ডিউরেনাল আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা, বলা যাবে না যে মেয়েদের গ্যাস্ট্রিক আলসার হয় না। মেয়েদেরও গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ছেলেদেরও গ্যাস্ট্রিক আলসার হতে পারে। তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের গ্যাস্ট্রিক আলসার কম হয়, তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের ডিউরেনাল আলসার বেশি হয়। ঠিক আছে, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল ডাটা। ওকে, এরপরে ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলছে যাদের ও পজিটিভ বা ও গ্রুপের রক্ত তাদের কি ডিউরেনাল আলসারের সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এখন এই যে উপরের কারণগুলো আমরা পড়লাম, উপরের কারণগুলো ছাড়াও বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক আলসার হতে পারে। যেমন কেউ যদি শকে থাকে তার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কেউ যদি কি ইনজুরি যে কোনো সেপসিস পুড়ে যায়, শরীর যদি পুড়ে যায়, ব্লাড এরিয়া পুড়ে গেছে, দেখবেন কি তাকে রেনিডিন দিয়ে রাখছে স্যালাইন আকারে। কিসের জন্য দিয়ে রাখে? কারণ পুড়ে গেলে প্রচুর হিস্টামিন রিলিজ হয়, আর এই হিস্টামিন প্যারাইটাল সেলের সাথে বাইন্ড করে প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করে গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে। ঠিক আছে, সেই জন্য তাকে কি রেনিডিনও দেওয়া হয়। তার মানে পুড়ে যাওয়া কি গ্যাস্ট্রিক আলসারের একটা কারণ। পুড়ে গেছে হাত, হতে পারে কি গ্যাস্ট্রিক আলসার। ওকে, শকের কারণে হতে পারে। তারপরে কি যদি স্টোমাকে ব্লাড সার্কুলেশন কোনো কারণে কম হয়, স্টোমাকে যদি ব্লাড সার্কুলেশন কম হয় তাহলে স্টোমাকের ইপিথেলিয়াল লেয়ারগুলো কি হয়ে যায় ধীরে ধীরে থিন হয়ে যায়, থিন মানে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে কি ধীরে ধীরে গ্যাস্ট্রিক আলসার ডিউরেনাল আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে কারণগুলো আমরা দেখলাম, এই কারণের কোনো না কোনো একটা কারণ কি আপনার কাছে যে রোগী আসছে তার কি আছে, বা দুই তিনটা কারণও তার থাকতে পারে। তাকে এই কারণের উপর বেস করে কি চিকিৎসা করতে হবে। মনে করেন কারণ গ্যাস্ট্রিক আলসার কি হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে হচ্ছে, তার সাথে ওনার রাত্রি জাগার অনেক স্বভাব আছে। ঠিক আছে, কেউ কি ব্যথার ওষুধ কিছুদিন আগে ব্যথার ওষুধ খাইছে, এরপর থেকে তার কি দুধ পেট খাওয়ার পরে কি জ্বালাপোড়া করে, তাহলে কি গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়ার কারণে, ব্যথার ওষুধ শুধু খাওয়ার কারণে হয়েছে। কেউ কি আয়রন ট্যাবলেট বেশ কিছুদিন খাইছে, এরপর থেকে কি তার প্রচন্ড রকমের পেট জ্বালাপোড়া করে, তাহলে এখানে আয়রন ট্যাবলেট খাওয়ার কারণে হচ্ছে। দেখেন, যদি এই সকল কারণে হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার ডিউরেনাল আলসার খুব দ্রুত হয়ে যাবে। বাট যদি খাবারের কারণে হয় তাহলে কিন্তু এত দ্রুত হবে না। খাবারের কারণে হলে অনেক দিন মানে নিয়মিত আপনাকে অনিয়মিতভাবে খাবার খেতে হবে। ঠিক আছে, যদি খাবারের কারণে গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে কি করতে হবে? নিয়মিতভাবে অনিয়মিত খাবার খেতে হবে, তাই না? যে রেগুলার আপনি অনিয়মিত খাবার খাচ্ছেন তাহলে আপনার কি গ্যাস্ট্রিক আলসার ডিউরেনাল আলসার হচ্ছে। নিয়মিত ভাজা পোড়া খাচ্ছেন, নিয়মিত কি মানে অধিক মশলা জাতীয় খাবার খাচ্ছেন, খাবার কম চিবিয়ে খাচ্ছেন, প্রত্যেকটাই কি কজেস অফ পেপটিক আলসার। ক্লিয়ার কিনা কারণগুলো? এখন কথা হচ্ছে দেখেন, আমরা তো বলতেছি পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, তাই না? কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আরেকটা কি ডিউরেনাল আলসার। তাহলে রোগ দুইটা কিন্তু একই কারণে হচ্ছে। গ্যাস্ট্রিক আলসার যে কারণে হবে, ডিউরেনাল আলসার কি একই কারণে হবে। দেখেন, কোন রোগের কারণ যদি এক হয় তার চিকিৎসাও কি অ্যাপ্রক্সিমেট এক, বাট রোগ দুটো একই জায়গায় হচ্ছে না, তাই না? একটা হচ্ছে কোথায় স্টোমাকে, একটা হচ্ছে ডিউরেনাল। যেহেতু রোগ দুটা লোকেশন দুই জায়গায়, তাহলে অবশ্যই কি হবে দুইটা রোগের লক্ষণ কি দুই রকম হবে, পার্থক্য হবে লক্ষণ। ওকে, তাহলে আমার রোগীর গ্যাস্ট্রিক আলসার হয়েছে না ডিউরেনাল আলসার হয়েছে, এটা কি আমি রোগীর সাথে 2 মিনিট কথা বলে বুঝতে পারবো যে এই রোগীর ডিউরেনাল আলসার, এই রোগীর গ্যাস্ট্রিক আলসার। এর জন্য কি অ্যান্ডোস্কোপি দিতে হবে এরকম কোনো কথা নাই। অ্যান্ডোস্কোপি শুধু আমরা তখনই দিতে চাই যখন কি আমরা দেখতে চাই আসলে কি স্টোমাকের ভিতরে কি সিঙ্গেল আলসার নাকি মাল্টি, মানে কত আলসার কি একের অধিক নাকি একটাই আলসার। ঠিক আছে, বাট রোগীর গ্যাস্ট্রিক আলসার না ডিউরেনাল আলসার এটা বের করার জন্য অ্যান্ডোস্কোপির কোনো দরকার নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে রোগীর যেহেতু গ্যাস্ট্রিক আলসারটা স্টোমাকে হয়, এর লক্ষণগুলো একরকম হবে। ডিউরেনাল আলসারটা কোথায় হয়? ডিউরেনামে হয়, এর লক্ষণটা আরেক রকম হবে। তাহলে আমাকে লক্ষণটা আগে বের করতে হবে যে কোন লক্ষণ কোন রোগীর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে প্রথমে আমরা আসি। দেখেন, যদি আমরা রোগীকে জিজ্ঞেস করি যে ব্যথাটা কখন হয়, আমার কাছে একটা রোগী আসছে, সে গ্যাস্ট্রিক আলসারের রোগী না ডিউরেনাল আলসারের রোগী, এটা আমি জানতে চাচ্ছি। তাহলে রোগীকে আমি প্রথম কি জিজ্ঞেস করতে পারি? ব্যথাটা কখন হয়? কখন হয় মানে সকাল দুপুর রাতে না, কিন্তু কখন হয়? খাওয়ার আগে হয় না খাওয়ার পরে ব্যথা হয়? তার মানে একটা হচ্ছে আগে, খাওয়ার আগে, একটা হচ্ছে কি খাওয়ার পরে। এতটুকু ক্লিয়ার কিনা?
যখন খাওয়ার পরে হয় তাহলে এটা ভরা পেট, ক্লিয়ার কি না? খাওয়ার পরে কি ভরা পেট, যদি বলে খাওয়ার আগ তাহলে কি খালি পেট, ক্লিয়ার তো? আমরা বলতে পারি খাওয়ার আগে হয় না খাওয়ার পরে হয়, অথবা খালি পেটে হয় না ভরা পেটে হয়। তার মানে খালি পেটে যদি হয় খাওয়ার আগে, ভরা পেটে যদি হয় কি খাওয়ার পরে। জিনিসটা ক্লিয়ার না? দেখেন যদি কারোর ব্যথাটা খাওয়ার আগে হয় অথবা খালি পেটে হয় তাহলে এটা বুঝতে হবে ডিউডেনাম আলসার। কি ডিউডেনাম আলসার? তার মানে ক্ষুধা লাগলেই তার পেট জ্বলে, ক্ষুধা লাগলেই পেট ব্যথা করে, ঠিক আছে? তার মানে খাওয়ার আগে পেট ব্যথা করে। যদি কেউ খাওয়ার পরে পেট ব্যথা করে, আপনি খেলেই পেট জ্বলে, একদম খাওয়ার সাথে সাথে কি পেটের ভিতরে একদম আগুন জ্বলে যায়, যদি খাওয়ার পরে পেট জ্বলে তাহলে কিন্তু এটা বুঝতে হবে গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে? তাহলে আমি যদি রুগীকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্ন দিয়ে আমি মোটামুটি 60%-এর উপর কি নিশ্চিত হয়ে যেতে পারবো রুগীর গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার, ঠিক আছে? কিসের জন্য এরকম হয় দেখেন, আমাদের স্টোমাকটা কি, স্টোমাকের ফুলনেসের উপরে ডিপেন্ড করে ক্ষুধা, তাই না? তাহলে দেখেন স্টোমাকটা যখন খালি হয়ে যায় তখন সমস্ত খাবার কোথায় চলে আসে? ডিউডেনামে চলে আসে। তার মানে যখন স্টোমাক খালি হয়ে যাবে খাবারগুলো কোথায়? ডিউডেনামে। তাহলে ডিউডেনামে যদি খালি পেটে যদি ব্যথাটা হয়, কোথায় কি কারণে হচ্ছে? ডিউডেনাম আলসারের কারণে। আবার খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরে খাবারগুলো কোথায় গেল? স্টোমাকে। এই কারণে যদি পেট ব্যথা হয় তাহলে কি বুঝতে হবে? গ্যাস্ট্রিক আলসার। এতটুকু মনে থাকবে না? একটা হচ্ছে কি, যদি ভরা পেটে ব্যথা হয়, ভরা পেটে পেট জ্বলে এটা কি গ্যাস্ট্রিক আলসার, যদি খালি পেটে পেট জ্বলে এটা কি ডিউডেনাম আলসার। এরপরে দেখেন, এখন আমি যদি আরেকটু সিম্পলি বলি, আপনি রোগীর চেহারা দেখে বুঝবেন যে উনি কি গ্যাস্ট্রিক আলসারের রোগী, উনি কি ডিউডেনাম আলসারের রোগী। রোগীর চেহারাও বলে দিবে আপনাকে যেটা গ্যাস্ট্রিক আলসার। যেমন ওনাকে দেখলে আমি বুঝবো কি গ্যাস্ট্রিক আলসারের রোগী, ঠিক আছে? আমাকে দেখলে আমি কি বুঝবো? ডিউডেনাম আলসারের রোগী। কেন বুঝবো? দেখেন দুইটা রোগীর সাইকোলজিটা কিরকম। আমরা জলাতঙ্ক যখন করি, হাইড্রোফোবিয়া হয় না, মানে কি পানি দেখলেই তার ভয় লাগে, তাই না? কিসের জন্য ভয় লাগে? কারণ পানি খেলে কি গলার ভিতরে কামড়ায় ধরে, ঠিক আছে? যখনই পানিটা ভিতর দিয়ে যাবে গলার এই সাইডটা কি হবে? একদম ক্রিস্টালগুলো কামড়ায় ধরবে, জ্বালা পোড়া শুরু হয়ে যায়, সেই জন্য সে পানি দেখলেই কি আটকে উঠে। একই বিষয়, কোনো রোগীর যদি কি খাবার খেলেই পেট চলে, তাহলে খাবার দেখলেই তার ভিতরে কি ফুড ফোবিয়া চলে আসবে, তাই না? তাহলে এখানে কি আসবে? ফুড ফোবিয়া, মানে কি খাদ্য ভীতি, সে কোনো কিছু কি খেতেই চাবে না। কারণ কি খাবার পরেই তার কি হয়? প্রচন্ড রকমের পেট জ্বালা পোড়া হয়। আবার এই রোগীর ক্ষেত্রে উল্টা হবে না, ক্ষুধা লাগলে পেট জ্বলে, তাহলে সে কি তার প্রতি কি ফুডের প্রতি তার একটা ফিলিয়া আসবে, লাভিং আসবে, তাই না? সে খেতে চাবে। আর যে খাবে ভালো তার কি হবে? স্বাস্থ্য ভালো হবে না? আর যে খাবে না ভালো তার কি হবে? স্বাস্থ্য। এই যে এটা হচ্ছে ডিউডেনাম আলসার, এটা হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসার। ক্লিয়ার হয় না? ঠিক আছে, এটা হচ্ছে কি ডিউডেনাম আলসারের রোগী। স্বাস্থ্য অনেক ভালো থাকবে, এটা স্বাস্থ্য অনেক ভালো না, এটা কি গ্যাস্ট্রিক আলসারের রোগী। যদি এটাও মনে রাখেন, এটা হচ্ছে কি চিকনা চাকনা, তার মানে কি স্বাস্থ্য বেশি ভালো থাকবে না, এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর এটা হচ্ছে ডিউডেনাম আলসার রোগী। তাহলেও আমরা বুঝতে পারবো যে গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার। এখান থেকেও আমরা কিছুটা কি নিতে পারবো, যে ধারণা নিতে পারবো রোগীর কি টাইপের আলসার হতে পারে। এরপরে যদি আমি রোগীকে বলি যে আপনার ব্যথাটা কোথা থেকে কোথায় যায়, রোগী যদি বলে ব্যথাটা কি নাভির উপর থেকে উঠে বাম দিকে যায়, নাভির উপর থেকে উঠে কি বাম দিকে ব্যথাটা ছড়ায় বেশি, পুরো পেটে ব্যথা হয় কিন্তু ব্যথাটা লোকেশন কোথায়? নাভির উপর থেকে বাম দিকে ছড়াবে বেশি, তাহলে বাম দিকে কি থাকে? স্টোমাক থাকে, তাই না? তাহলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা। আর নাভির উপর থেকে ডান দিকে ছড়ায় বেশি, তাহলে কি ডিউডেনাম আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে কি ব্যথাটা যদি আম্বালিকাল রিজন, ইপিগ্যাস্ট্রিক রিজন এবং রাইট হাইপোকন্ড্রিয়ামের দিকে ছড়ায় তাহলে কি হবে? ব্যথাটা ডিউডেনাম আলসারের। আর যদি ইপিগ্যাস্ট্রিক লেফট হাইপোকন্ড্রিয়ামের দিকে ছড়ায় তাহলে কি হবে? ব্যথাটা গ্যাস্ট্রিক আলসারের। এরপর আরো কথা আছে, যদি রোগী বলে যে আমার কি বমি হয়, ঠিক আছে, বমি হয় এবং বমির সাথে কি মাঝে মাঝে রক্ত আসে, এই টার্মটা আমরা গত ক্লাসে পড়েছি যে বমি হয় বা বমির সাথে যদি রক্ত আসে তাহলে এটা কিসের লক্ষণ? এটাকে কি বলে? বমির সাথে রক্ত আসাকে কি বলে? আমরা বললাম না গত ক্লাসে নাউসিয়া, ভমিটিং, হেমাটেমেসিস, ঠিক আছে? গত ক্লাস করছেন আপনারা? ভিডিওগুলো দেওয়া হচ্ছে কিসের জন্য? ক্লাসটা বারবার করার জন্য, ঠিক আছে? ওকে, হেমাটেমেসিস আপনি যখন ভিডিও ক্লাসগুলো পড়বেন তখন কিভাবে পড়বেন? আপনারা টেনে টেনে, যেটুকু টেনে টেনে কোনো লাভ হবে না। আপনি মনে করবেন যে কি ক্লাসে আসছেন,
ক্লাস চালু করবেন, খাতা কলম নিয়ে বসবেন, ক্লাস হচ্ছে খাতা কলম নিয়ে নোট করবেন। যদি এক ক্লাস 5 বার করার দরকার হয় 5 বারই করবেন, কারণ দেওয়া হচ্ছে আপনার সুবিধার জন্য। আপনি যদি এখানে সুবিধা আদায় করতে না পারেন, এটা কি আমাদের কিচ্ছু করার নয়, ঠিক আছে? তাহলে নাউসিয়া, ভমিটিং, হেমাটেমেসিস। নাউসিয়া, ভমিটিং, হেমাটেমেসিস। নাউসিয়া মানে কি? বমি বমি ভাব। ভমিটিং মানে বমি হওয়া। আর হেমাটেমেসিস মানে কি? রক্ত বমি হওয়া, ঠিক আছে? তাহলে বমির সাথে যদি রক্ত আসে, এই টার্মটার নাম কি হবে? হেমাটেমেসিস। তাহলে গ্যাস্ট্রিক আলসারের রোগীদের কি থাকবে? হেমাটেমেসিসের সম্ভাবনা থাকবে। কিন্তু ডিউডেনাম আলসারের রোগীদের হেমাটেমেসিস হবে না। আবার ডিউডেনাম আলসারের রোগীদের পায়খানার সাথে রক্ত যেতে পারে। এই পায়খানার সাথে রক্ত যাওয়াকে কি বলা হয়? ম্যালিনা। কি বলে? ম্যালিনা, তাই না? এটাও আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম। আচ্ছা, যাই হোক, পায়খানার সাথে রক্ত যাওয়াকে ম্যালিনা বলে। তারপরে কি? যদি আমার বমির সাথে রক্ত যায় তাকে হেমাটেমেসিস বলে। রক্ত আমার ইউরিনের সাথে যেতে পারে, রক্ত আমার কফের সাথে যেতে পারে। যদি রক্ত ইউরিনের সাথে যায় তাহলে তাকে কি বলবো? হেমাচিউরিয়া, ঠিক আছে? যদি রক্ত কফের সাথে যায়, এগুলো আমরা পড়বো পরবর্তী ইয়াগুলোতে। কফের সাথে রক্ত গেলে কি বলবো? হেমোপটাইসিস। রেসপিরেটরি সিস্টেমে কফ আসবে, কফের সাথে কি যাবে? আমার রক্ত যেতে পারে। ইউরিনারি সিস্টেমে ডিজিজ যখন পড়বো তখন কি? প্রস্রাবের সাথে আমার রক্ত যেতে পারে, ঠিক আছে? হেমাচুরিয়া তখন আমরা পড়বো। কিন্তু মনে রাখতে হবে যে 4টা জায়গা দিয়ে আমরা রক্ত যাচ্ছে ধরতেছি। 1 নম্বর বমির সাথে যেতে পারে, যেটা কি গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। পায়খানার সাথে যেতে পারে, ডিউডেনাম আলসারের লক্ষণ। প্রস্রাবের সাথে যেতে পারে, কি ইউরিনারি সিস্টেমের কোনো সমস্যা। রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হলে কফের সাথে কি রক্ত আসতে পারে। ওকে, তাহলে পরবর্তী কি কয়টা জিনিস আমরা বললাম? এগুলোই কিন্তু লক্ষণ। আপনাকে লক্ষণ যখন বলবেন, গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ আলাদা বলতে হবে, ডিউডেনাম আলসারের লক্ষণ কি আলাদা বলতে হবে। কারণ রোগ দুইটার কারণ এক, তার মানে কারণ আমরা একসাথেই বলছি সবগুলা। হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে ডিউডেনাম আলসারও হয়, হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে গ্যাস্ট্রিক আলসারও হয়। তাহলে আলাদা করে পড়ার দরকার নাই। নন সিলেক্টিভ অ্যানেসথেসিয়ার জন্য দুইটাই হয়, স্টেরয়েডাল ড্রাগের জন্য দুইটাই হয়, আয়রন ট্যাবলেটের জন্য দুইটাই হতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা কারণগুলো একসাথে করছি, বাট লক্ষণগুলো তো আলাদা, যেহেতু দুই অর্গানে হচ্ছে। একটা হচ্ছে স্টোমাকে, একটা হচ্ছে কি ডিউডেনাম। তাহলে স্টোমাকে বলে বলতেছি গ্যাস্ট্রিক আলসার, এর লক্ষণগুলো একটু আলাদা হবে। কি লক্ষণ হবে? ভরা পেটে ব্যথা হবে, রোগীর স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যথাটা কি নাভির উপরে ডান বা বাম দিকে কি ছড়াবে বেশি। এরপরে কি রোগীর হেমাটোমেসিস হবে। এই টাইপের লক্ষণগুলো কি দিতে হবে। ফুড ফোবিয়া হবে রোগীর, তাই না? আর এইদিকে ডিউডেনাম আলসার বলে যে লক্ষণগুলো হয়, ডিউডেনাম আলসারের লক্ষণের জায়গায় সেটা দিতে হবে। তাহলে এখানে কি ছিল লাস্টে? আমরা কতটুকু পর্যন্ত আসলাম কি, তাই না? তারপরে কি বললাম? কোথায় কোথায় বললাম না? এরপরে কি? কেন? এরপরে কি? বলে কি হয়? বলে কি হয় মানে কি? লক্ষণ, সিমটমস। রোগী এই হলে যা হবে এটা রোগী আপনাকে এসে বলবে যে আমার এই সমস্যা হচ্ছে। তার মানে বলে কি হয়? এটা হচ্ছে সিমটমস, সাইন অ্যান্ড সিমটমস গুলো, তাই না? সাইন অ্যান্ড সিমটমস এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা। তারপর আমরা একসাথেই বলি দুইটাই লক্ষণ। দুইটাই লক্ষণ। লক্ষণকে একটাকে বলা হয় SIGN সাইন, একটাকে বলা হয় SYMPTOMS সিমটমস। সাইন এবং সিমটমস এই দুইটা কি লক্ষণই হয়। এই দুইটাকে একত্রে কি বলে? লক্ষণ। তবে দুইটা লক্ষণ এক ধরনের লক্ষণ না। একটা লক্ষণ সাইন মানে আমরা যদি বলি দেখা, মানে ডাক্তার রোগীকে দেখে যে লক্ষণগুলো বুঝতেছে, এটা হচ্ছে কি সাইনের ভিতরে থাকবে। আর সিমটম যে লক্ষণগুলো রোগী তার মুখ দিয়ে বলতেছে যে আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এগুলো কি সব সিমটম। আর ডাক্তার পরীক্ষা করে, ডাক্তার কি তার পেট পরীক্ষা করতে পারে, অন্য অন্য অর্গান পরীক্ষা করতে পারে, পালস পরীক্ষা করতে পারে, তাই না? ডাক্তার যেগুলো পরীক্ষা করতেছে এগুলো হচ্ছে কি সাইন। তাহলে ডাক্তার যে জিনিসটা করবে এটা হবে সাইন, তাই না? আর একটা হচ্ছে কি মানে ডাক্তার যে লক্ষণগুলো বের করবে নিজে দেখে সেটা হচ্ছে কি সাইন। আর রোগী বলে যে লক্ষণগুলো, রোগী যে লক্ষণগুলো বলবে সেগুলো হচ্ছে কি সিমটমস। তাহলে সাইন এবং সিমটমস দুইটা মানেই হচ্ছে লক্ষণ, বাট দুইটা লক্ষণ এক ধরনের না। একটা লক্ষণ ডাক্তার সাহেব বের করবে, আরেকটা লক্ষণ কি রোগী বলবে। ক্লিয়ার কি না? তাহলে সাইন সিমটম পর্যন্ত গেল, তাই না? এরপরে আসেন কমপ্লিকেশন। হ্যাঁ, জটিলতা। ঠিক আছে, কমপ্লিকেশন। আমরা যদি কমপ্লিকেশনে আসি, কমপ্লিকেশনে কি বলছে দেখেন। সিম্পলি আমরা কমপ্লিকেশনকে দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট যে কোনো শব্দের আগে অ্যাকিউট মানে থাকলে কি হবে? নতুন এবং তীব্র। নতুন এবং তীব্র অর্থে বুঝাবো। আরেকটা কি ক্রনিক।
সহনীয়। তাহলে এখানেও দুই ধরনের কমপ্লিকেশন হচ্ছে, একটা অ্যাকিউট কমপ্লিকেশন যেটার কমপ্লিকেশনের তীব্রতাটা কি অনেক বেশি, ইভেন কি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যাকিউট কমপ্লিকেশনের জন্য। ঠিক আছে, তাহলে অ্যাকিউট কমপ্লিকেশন কি কি হয় দেখেন, হ্যামোরেজ রক্তক্ষরণ হতে পারে, তাই না? স্টোমাকের মধ্যে কি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। ঠিক আছে, যে আমরা যদি ঘা হয় ছিলে মানে ইয়া হয়ে যায়, এখান থেকে রক্ত পড়তে পারে না, তাহলে স্টোমাকের মধ্যে কি হতে পারে, ব্লিডিং হতে পারে, হ্যামোরেজ হতে পারে, পারফোরেশন হতে পারে, খুবই ডেঞ্জারাস একটা বিষয়। পারফোরেশন মানে কি, স্টোমাক ছিদ্র হয়ে যেতে পারে। স্টোমাক ছিদ্র হয়ে গেলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো নিচের দিকে বের হয়ে অন্য অর্গানগুলোকে কি করতে পারবে, একদম বার্ন করে দিবে। ঠিক আছে, জ্বালিয়ে দিতে পারে। এটা সবচেয়ে মারাত্মক কি অবস্থা। হেমাটোমেসিস হতে পারে, ম্যালিনা হতে পারে, এগুলো কি সব অ্যাকিউট কমপ্লিকেশন। ক্রনিকের ক্ষেত্রে কি দেখেন, অনেক দিন ধরে আপনার এই সমস্যা আছে, অনেক দিন ধরে থাকার কারণে কি হতে পারে, আপনার এই জায়গাটা ফুললে এরকম হয়ে আছে, ইনফ্লামেশন হয়ে ফুললে এমন হয়ে আছে, শক্ত হয়ে গেছে। তাহলে দেখেন এখন স্টোমাক থেকে খাবারগুলো ডিউডেনামের ভিতরে আসবে না। যদি এটা ডিউডেনামে হয়ে থাকে তাহলে ডিউডেনাম থেকে খাবারটা সামনে যাবে না, কি হতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। আপনি যে খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলো সামনের দিকে পাস হবে না, কারণ কি ইনফ্লামেশনের কারণে, কত হওয়ার কারণে কি জায়গাটা ফুলে উঠছে এরকম। তাহলে ফুলে উঠলে কি হবে, ভিতরে রাস্তা ন্যারো হয়ে যাচ্ছে না, খাবারগুলো এসে কি হবে, এখানে জমে থাকবে না, আপনার খালি কি নিচের দিকে যাবে না, বারবার ভমিটিং স্টিমুলেশন হবে। ঠিক আছে, এটা ক্রনিক কমপ্লিকেশন, যার অনেক দিন ধরে এরকম কি গ্যাস্ট্রিক আলসার মানে হয়, কিছুদিন চিকিৎসা করেন, একটু লক্ষণগুলো কমে, আপনি বাদ দিয়ে দেন চিকিৎসা, আবারও কি একইভাবে চলেন, আবারও কিছুদিন হয়, এরকম করে যখন বারবার হতে থাকে তখনই কি এই টাইপের সমস্যাগুলো দেখা যাবে, যেটা কি ক্রনিক। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, পাইলোরিক স্টেনোসিস হতে পারে। আমরা স্টোমাকের পার্টগুলো জানি, স্টোমাকের তিনটা পার্ট, তাই না? পার্টগুলোর নাম কি, স্টোমাকের পার্টগুলোর নাম কি, কিছু জিজ্ঞেস করলে পারেন না কেন? স্টোমাকের পার্টগুলোর নাম কি, ফান্ডাস, বডি আর পাইলোরাস। ফান্ডাস, বডি আর পাইলোরাস, তাই না? তাহলে পাইলোরাস অংশ কি, স্টেনোসিস বলতে বোঝাচ্ছি এর নিচের এই অংশগুলো কি শক্ত হয়ে যেতে পারে। শক্ত হয়ে গেলে এই যে স্টোমাকের যে একটা মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা ভালোভাবে হবে না, তার মানে খাবারগুলো কি উপরের দিকে নর্মালি উঠবে না। ঠিক আছে, পাইলোরিক স্টেনোসিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে এটা যদি শক্ত হয়ে যায় এটা চিকন হয়ে যাবে মোটামুটি ভাবে, যেটা বুঝতেছি আমরা। এরপর কি, কার্সিনোমা অফ স্টোমাক অ্যান্ড ডিউডেনাম। লাস্টে যদি এই সমস্যা অনেক বেশি চালাতে থাকেন জায়গাটায় ক্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে, যে স্টোমাক এবং ডিউডেনামে কি হতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। তবে এটা একদিন দুই দিনে হবে না, অনেক দিন। ক্লিয়ার কি না? একটা ক্ষত যদি অনেক বছর ধরে এখানে থাকে এটাতে ক্যান্সার সেল ডেভেলপ করতে পারে না, খুব ইজিলি করতে পারে। ওকে, এগুলো হচ্ছে কি কমপ্লিকেশন। তাহলে আমি যদি কমপ্লিকেশনটা বুঝি তাহলে কিন্তু রুগীকে বোঝাতে পারবো যে ভাই এই যে দেখেন, যদি আপনি এই রোগটা আপনার হচ্ছে, আপনি যদি ভালো করে চিকিৎসা না করেন এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে পারে। ঠিক আছে, আপনি যদি এই ঘটনা থেকে বাঁচতে চান তাহলে এখন যে পর্যন্ত পরিপূর্ণ সুস্থ না হবেন সে পর্যন্ত কি 19-20 করতে পারবেন না, যেভাবে বলি সেভাবে কি চলতে হবে। যদি আপনি কমপ্লিকেশন বলেন তাহলে রুগীকে চিকিৎসার গুরুত্ব বোঝাতে পারবেন। কারণ এখনকার আমাদের ম্যাক্সিমাম কি সমস্যা হচ্ছে, যে যখনই একটা রোগের আমি চিকিৎসা করতেছি, রোগেরই যখন 40% ভালো হয়ে যাচ্ছে আমি তখন উঠে গেছি, মোটামুটি 70% ভালো হয়ে গেলে শেষ চিকিৎসা, ওষুধপত্র খাওয়া সব কিছু শেষ। ঠিক আছে, আলটিমেট রোগ পরিপূর্ণভাবে কি সুস্থ হচ্ছে না। ওকে, এখন আমরা দেখবো কি রোগের কি কি পরীক্ষা নিরীক্ষা আছে। গ্যাস্ট্রিক আলসারের পরীক্ষা নিরীক্ষার কোনো অভাব নাই, তাই না? তবে যে কোনো রোগের ক্ষেত্রে প্রাথমিক টেস্ট সবসময় মনে রাখবেন সিবিসি, কমনলি চোখ বন্ধ করে কি টেস্টটা দেওয়া যাবে। তবে কিসের জন্য দিচ্ছেন এটা বুঝে নিতে হবে, তারপরে দিতে হবে। এর সাথে চলে আসবে কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। আচ্ছা, সিবিসি ইন জেনারেল একটা টেস্ট, ভিতরে কোনো ইনফ্লামেশন আছে কিনা, হিমোগ্লোবিন লেভেল কি আছে, ঠিক আছে, ইন জেনারেল একটা বডি সম্পর্ক। অর্থাৎ কি সিবিসি এমন একটা টেস্ট যে টেস্ট অল্প কিছু রোগ ছাড়া, যেমন আপনার অ্যানিমিয়া আছে, সিবিসি করলেই কি বোঝা যাবে যে অ্যানিমিয়া আছে, তার মানে অল্প কিছু রোগ ছাড়া কোনো রোগকে ডাইরেক্টলি বলবে না এই রোগ হয়েছে, বাট কি একটা রোগ সম্পর্কে আপনাকে অবশ্যই কি একটা ধারণা দিবে যে আপনার শরীরে যে রোগটা হয়েছে এটা এই ধরনের রোগ, এটা কি ক্রনিক রোগ, এটা কি অ্যাকিউট রোগ। ঠিক আছে, এটা কি সিবিসি থেকে এটা আপনাকে বলে দিবে। আপনি যদি সিবিসি রিপোর্টটা বুঝেন তাহলে বুঝতে পারবেন কি যে রোগটা তার হয়েছে সেটা কি ক্রনিক অথবা কি অ্যাকিউট। ঠিক আছে,
অথবা কি অ্যালার্জিক রিলেটেড রোগ, অথবা কি প্যারাসাইটিক্যাল রিলেটেড রোগ, এটা কি আমরা সিবিসি রিপোর্ট দেখেই কি বুঝে ফেলতে পারি। কারোর যদি অ্যালার্জি সমস্যা থাকে সিবিসি রিপোর্ট দেখে বোঝা যায় তার কি অ্যালার্জি সমস্যা অনেক বেশি আছে। ঠিক আছে, কারণ যদি শরীরে পুরাতন রোগ থাকে সিবিসি রিপোর্ট দেখে বোঝা যায়, নতুন রোগ থাকে সিবিসি রিপোর্ট দেখে কি বোঝা যায়। ঠিক আছে, দেখেন ডেঙ্গু যখন হয় সিবিসি কি, সিবিসি যদি নাও করি প্লাটিলেট তো সিবিসির ভিতরে আছে, প্লাটিলেট কাউন্ট বারবারই করে না। ঠিক আছে, কারণ কি ডেঙ্গু রোগে প্লাটিলেট কমে যায়, সিবিসির ভিতরে প্লাটিলেট কাউন্টটা কি আছে। অনেক রোগ সম্পর্কে আপনাকে কি ধারণা দিবে। তার মানে কি দুই একটা রোগ আছে যেটা সম্পর্কে আপনাকে ডাইরেক্টলি বলবে, কিন্তু ম্যাক্সিমাম রোগ সম্পর্কে কি আপনাকে একটা আইডিয়া দেবে রোগটা এরকম হবে যদি রিপোর্টটা আপনি ভালো বুঝেন। 2 নাম্বার দেখেন, যেহেতু আমাদের গ্যাস্ট্রিক আলসারের খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কি হেলিকোব্যাক্টর পাইলোরি, তাহলে আসলে রক্তে হেলিকোব্যাক্টর পাইলোরির অ্যান্টিবডি আছে কিনা, অথবা কি আমার স্টোমাকে হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে গ্যাস্ট্রিক আলসারটা হয়েছে কিনা এটা আমাকে টেস্ট করে বের করতে হবে। কারণ হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে যদি হয় ট্রিটমেন্ট প্রসিডিউরই আলাদা। ঠিক আছে, হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে যদি আমার গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে চিকিৎসা কি নর্মাল গ্যাস্ট্রিক আলসারের মতো করা যাবে না। ঠিক আছে, এটার জন্য কি ট্রিপল থেরাপি নামক একটা থেরাপি আছে, ট্রিপল থেরাপি ব্যবহার করতে হবে রোগীকে। তার মানে আমাকে জানতে হবে যে রোগীর যে গ্যাস্ট্রিক আলসারটা হয়েছে এখানে হেলিকোব্যাক্টর পাইলোরির ইনভলভমেন্ট আছে কিনা। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরির কিছু টেস্ট দেওয়া যেতে পারে, যেমন কি এখানে কিছু টেস্ট দেওয়া আছে, ব্লাড অ্যান্টিবডি টেস্ট, ইউরিয়া ব্লিড টেস্ট, তারপর স্টুল অ্যান্টিজেন টেস্ট, স্টোমাক বায়োপসি করেও কি হেলিকোব্যাক্টর পাইলোরি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই 4টা টেস্ট কিসের জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র এইচ পাইলোরি টেস্ট। ইউরিয়া ব্লিড টেস্টে ধরা যায়, অথবা ব্লাড অ্যান্টিবডি টেস্টটাই কি কমন। ঠিক আছে, আমার শরীরে যদি ব্যাকটেরিয়া থাকে তার একটা অ্যান্টিবডি কি আমার শরীর তৈরি করবে, এই অ্যান্টিবডি ব্লাডের ভিতরে থাকবে, এটা টেস্ট করেও কি বোঝা যাবে যে হেলিকোব্যাক্টর পাইলোরি আছে কি নাই। নেক্সট ওয়ান বলছে পেরিয়াম এক্সরে করা যায়, তাই না, স্টোমাকে এবং ডিউডেনামে কি এক্সরে করে দেখা যায় যে ওখানে কোনো আলসার বা ক্ষত আছে কিনা, থাকলে কতগুলো আছে। নেক্সট ওয়ান বলছে অ্যান্ডোস্কোপি করা যেতে পারে আপার জিআইটিতে, তাই না। অ্যান্ডোস্কোপি মানে কি, ওই যে একটা ক্যামেরা ঢুকায় দেয়, তাই না, নাক দিয়ে একটা ক্যামেরা ঢুকাই দিবে, সেটা কি করে মুখ দিয়ে ক্যামেরাটা ঢুকাই দিলে কি হবে, এটা আসবে এসে দেখবে কি যে কোন কোন জায়গায় আলসারটা আছে, কোন কোন জায়গায় ক্ষতটা হয়েছে, একদম ভিতর পর্যন্ত চলে যাবে ডিউডেনাম পর্যন্ত। তাহলে অ্যান্ডোস্কোপির মাধ্যমে বোঝা যাবে আলসার কতগুলো আছে, আলসারটা কোথায় ডিউডেনামে নাকি স্টোমাকে। ওকে, আলসারের সিভিয়ারিটিটা কীরকম এটা বোঝা যাবে অ্যান্ডোস্কোপি রিপোর্ট থেকে। আবার যদি আমরা বলি ওবিটি ওকাল ব্লাড টেস্ট, হ্যাঁ, ওকাল ব্লাড টেস্টটা কি, কখনো কখনো পায়খানার সাথে রক্ত যায় গোপনে, হিমোগ্লোবিন যায়, ওইভাবে বোঝা যায় না, পায়খানা কালচে হয় না, তাহলে পায়খানার সাথে কোনো রক্ত আছে কিনা বা হিমোগ্লোবিন আছে কিনা এইটা বোঝার জন্য যে টেস্ট করা হয় এটা হচ্ছে কি ওবিটি টেস্ট। কি টেস্ট, ওবিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি টেস্ট। এরপরে যখন আপনি রোগের এতটুকু পর্যন্ত জানবেন তখন আপনার কাজ হচ্ছে কি রোগের চিকিৎসার জন্য ওষুধ দেওয়া। ওকে, ইন কেস সাধারণ, যদি কারোর সাধারণ অর্থে কি শুধু গ্যাস্ট্রাইটিসের সবারই যে প্রথমে আলসার হয়ে যাবে তা না, তাই না, তাহলে কি প্রাথমিকভাবে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আমরা যে ওষুধ দিয়ে চিকিৎসা করবো সেটার নাম কি অ্যান্টাসিড। আমরা প্রথমে অ্যান্টাসিড ট্যাবলেট দিতে পারি রোগীকে, অ্যান্টাসিড ট্যাবলেটের যদি না হয় অ্যান্টাসিড সিরাপ দিতে পারি, তাই না, তাহলে অ্যান্টাসিড ট্যাবলেট এবং সিরাপ দিলাম। এগুলো কি অ্যান্টাসিড কিন্তু লোকাল কাজ করবে, যে স্টোমাকের ভিতরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড জমে গেছে, অ্যান্টাসিড হচ্ছে কি ক্ষার। ঠিক আছে, অ্যান্টাসিড কি ক্ষার, পেটের ভিতর কি আছে অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করলে কি তৈরি করবে, লবণ পানি। তারপরে আপনার অ্যাসিডটাকে পানি করে দিবে কি অ্যান্টাসিড। স্টোমাকের ভিতরে যে অ্যাসিডটা জমে আছে ওই অ্যাসিডটাকে অ্যান্টাসিড ছাড়া কেউ কমাতে পারবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি তো এখানে যে অ্যাসিডটা জমতেছে সেই অ্যাসিডের চিকিৎসা করতেছেন অ্যান্টাসিড দিয়ে, তাই না। এখন কথা হচ্ছে যে অ্যাসিডটা তো আর এখানে এমনি এমনি আসে না, কোনো জায়গা থেকে তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়, প্যারাইটাল সেল থেকে। তাহলে আপনি যদি এই তৈরিটা বন্ধ না করতে পারেন কি হবে, এখানে তো বারবার এসে জমবে, তৈরি বন্ধ না হলে কি বারবার এসে জমবে। তাহলে জমা অ্যাসিডটুকুকে আমরা নিউট্রালাইজ করতে পারবো কি দিয়ে, অ্যান্টাসিড দিয়ে। বাট তৈরি হওয়া অ্যাসিডকে অ্যান্টাসিড দিয়ে আমরা নিউট্রালাইজ করতে পারবো না। ওকে, তৈরি হওয়া অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি H2 রিসেপ্টর ব্লকার, H2 রিসেপ্টর ব্লকার অথবা কি PPI প্রোটন পাম্প ইনহিবিটর। H2 রিসেপ্টর ব্লকার কারা, রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, এই টাইপের যে ওষুধগুলো তারা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। এরা কি করে, প্যারাইটাল সেলের সাথে বাইন্ড করে প্রায় 70% মতো কি অ্যাসিড সিক্রেশন কমিয়ে দেয়। আর PPI গ্রুপে কি আছে, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, যেগুলো আমরা প্রাথমিকভাবে ব্যবহার করতেছি এখন, তাই না।
যে গ্যাস্ট্রিকের সমস্যা সামান্য সমস্যা নিয়ে আসছে তাও ওমিপ্রাজল, ঠিক আছে, অথচ এটাকে একদম ভাইটাল পর্যায়ে অথবা কি সিভিয়ার পর্যায়ে এটা দেওয়া উচিত, ঠিক আছে। বাট আমরা চিন্তা করতেছি রেনিডিন বিক্রি করলে 2 টাকা 2.5 টাকা, ওমিপ্রাজলই বিক্রি করি, সেফ সুবিধা। অ্যান্টাসিড বিক্রি করলে আর কি পাবো, এক পাতার দামই 20 টাকা 25 টাকা, সেটাই। তাহলে আর পাবো কি, কিন্তু আমি 4টা বিক্রি করলে হয়ে যাচ্ছে। শুধু আমার টার্গেটই কি বিক্রি আর বিক্রি, ঠিক আছে। আর যদি অ্যান্টাসিড দেই তাহলে কি সিরাপ বিক্রি করতে হবে, ট্যাবলেট ট্যাবলেট নাই ভাই, সিরাপ নিয়ে যান। যাই হোক প্লাস ইউজ করেন, আর প্লাসে তো শুধু সিমিটি কম দেওয়া, অ্যান্টাসিডেরই সব কিছু ওই প্লাসেও আছে, কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাই না, কিন্তু প্লাসে শুধু সিমিটিকনটা যোগ করে দেওয়া, এটাই। এইগুলো হচ্ছে কোম্পানির উঠাই দেয় না, কোম্পানির কি মার্কেটিং পলিসি, ঠিক আছে। এগুলো দাম বাড়ানো, হয়তো দেখেন অনেক আন্ডার রেট হয়ে গেছিল, এখন এই আন্ডার রেটের ইয়াটা লেভেল করার জন্য কিছুদিন প্রোডাকশন বন্ধ রেখে আবারও কি সামনে আবারও প্রোডাক্ট চালাবে, এটা কোম্পানির মার্কেটিং পলিসি, ঠিক আছে। সরকার যদি কোনো প্রোডাক্ট ব্যান্ড না করে দেয়, ওই প্রোডাক্ট কোম্পানি যখন তৈরি বন্ধ করতেছে, বাজারজাত বন্ধ করতেছে, তখন বুঝতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। একটা প্রোডাক্ট অনেক চলে আসছে মার্কেটে, এখন কি সব জায়গায় কম দামে পাওয়া যাচ্ছে, প্রোডাক্টটা কি কম দামে যেন পাওয়া না যায়। যেমন দেখবেন জেসনের প্রোডাক্ট সব ওভার রেট, তাই না, জেসোকেন একটা ক্রিম যদি আনতে যান দেখবেন ওভার রেট, জিএসকের প্রোডাক্ট সব কি ওভার রেট, মানে প্রোডাক্টের গায়ে লেখা আছে কত 20 টাকা, মার্কেট থেকে আপনাকে কিনতে হচ্ছে 40 টাকা দিয়ে, আপনি বেচবেন কত টাকা 50 টাকা দিয়ে, কিন্তু কাস্টমার যখন দেখবে 20 টাকা দাম, আপনাকে বলবে যে 20 টাকার প্রোডাক্ট আপনি কি 50 টাকা বিক্রি করতেছেন, কিন্তু প্রোডাক্টগুলোই কি ওভার রেট, পাওয়াই যায় না প্রোডাক্টগুলো, কিন্তু রানিং প্রোডাক্ট ছিল, ওকে। তাহলে অ্যান্টাসিড আমরা ইউজ করতে পারি, তার সাথে কি যদি অ্যান্টাসিডে কাজ না হয় তখন রেনিডিনে যদি কাজ না হয় তখন কি ওমিপ্রাজল। কখনো কখনো আমরা কি ওই ভমিটিং স্টিমুলেশন, পেটটাকে খালি করার জন্য, কারো কারো হয় না যে ক্ষুধা লাগে না, ক্ষুধা মন্দা হয়ে যায়, পেটটাকে খালি রাখার জন্য বা খালি করার জন্য আমরা কি ডম্পিরিডন দিতে পারি, রেনিডিন সাথে কি ডম্পিরিডন, ওমিপ্রাজল সাথে কি ডম্পিরিডন দিতে পারি। ডম্পিরিডনের কাজ হচ্ছে পেট খালি করে দেওয়া, পেট খালি করে দিলে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলেই খাবেন, খাইলেই কি গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে, ঠিক আছে। এটা গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক হিসাবে কাজ করে, ডম্পিরিডনও ইউজ করা হয় শুধু, ওকে। এরপর আরেকটা ওষুধ ইউজ করা হয় মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট, দেখেন এগুলো আপনারা পড়বেন ফার্মাকোলজিতে, এখানে জাস্ট একটা কি ধারণা দেওয়া, ঠিক আছে। মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয় সুপ্রালফ্যাট, ব্যবহার করা হয় গ্যাস্ট্রালফ্যাট, গ্যাস্ট্রালফ্যাটটা সুপ্রালফ্যাটের কি ব্র্যান্ড নেম, তাছাড়াও কলোইডাল বিসমাথ ব্যবহার করা যেতে পারে, তারপরে কি একটা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে একটা, ঠিক আছে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিনটাও কি এখানে মিসোপ্রোস্টল যেটা আমরা বলি, হ্যাঁ, এই মিসোপ্রোস্টলও কি এই গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ওকে। নেক্সট ওয়ান, যদি ব্যথাটা হয় কিসের জন্য, স্পেসিফিকভাবে ব্যথাটা যদি হয় এইচ পাইলোরির জন্য, গ্যাস্ট্রিক আলসারটা যদি হয় কিসের জন্য, এইচ পাইলোরির জন্য, তাহলে আর উপরের সেগমেন্টেশন ঠিক থাকবে না, তখন আমরা সরাসরি কিসে যাব, ট্রিপল থেরাপিতে যাব। যখনই বুঝবে এইচ পাইলোরি তখনই আর কোনো কথা নাই, ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে কি থাকবে, 2টা অ্যান্টিবায়োটিক থাকবে, একটা পিপিআই থাকবে, এবং কোম্পানিগুলো কি ট্রিপল থেরাপি আকারেই কি করে বাজারজাত করে। যেমন আপনারা দেখবেন পাইলো স্ট্রিপ, হেলিকন কিট, নিওসিন কিট, ঠিক আছে, তারপরে ম্যাক্স প্রো এরকম থাকে, ম্যাক্স প্রো, ঠিক আছে, ওটার নাম কি থাকে, ম্যাক্স প্রোটাতে যেটা থাকে মামস, না মামস তো আলাদা প্রিপারেশন, নামটা ভুলে গেলাম, ঠিক আছে। ম্যাক্স প্রো মানে ইসোমিপ্রাজল না, ম্যাক্স প্রো, আচ্ছা মনে পড়ছে, এইচপি লেখা থাকবে কি ম্যাক্স প্রো এইচপি, এটা কিন্তু ট্রিপল থেরাপি। ম্যাক্স প্রো শুধু ইসোমিপ্রাজল, আর ম্যাক্স প্রো এইচপি মানে ট্রিপল থেরাপি। হেলিকন কিট ট্রিপল থেরাপি, পাইলো স্ট্রিপ স্কোয়ারের এরকম একটা স্ট্রিপ থাকবে, সেই স্ট্রিপের ভিতরে কি 4টা ওষুধ থাকবে, একটা থাকবে কি ক্লারিথ্রোমাইসিন, 2টা থাকবে কি অ্যামোক্সিসিলিন, আর একটা থাকবে কি যে কোনো একটা পিপিআই গ্রুপের ওষুধ, হয় ওমিপ্রাজল থাকবে, না হলে ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেমিপ্রাজল, ঠিক আছে। তাহলে ট্রিপল থেরাপি কেন বলতেছি, 3 ধরনের ওষুধ ব্যবহার করতেছি, 2 ধরনের অ্যান্টিবায়োটিক, 1 ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক আছে। এইটা না দিলে কি এই এইচ পাইলোরি রিলেটেড সমস্যাগুলো ভালো হবে না। তাহলে এইচ পাইলোরি থাকলে আপনার চিকিৎসা প্রসিডিউরে কি চেঞ্জ হয়ে যাবে, এটা দিতে হবে কি ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে অনেকের যদি ভালো না হয় তাহলে ট্রিপল থেরাপির সাথে কি মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট যোগ করে তারপরে থেরাপি দেওয়ার দরকার হয়, একে বলা হয় কি কোয়ার্টাইন থেরাপি, ওকে। তাহলে আমরা যদি এই পর্যন্ত আসি ইটস এনাফ,
তাহলে গ্যাস্ট্রিক আলসার আবার যেখানে কারোর যদি এরকম হয় ঘুমের সমস্যার কারণে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, তাহলে কি বেনজোডাইজিপাইন জাতীয় ওষুধ দিতে হবে তাকে, তাই না? ঘুমের সমস্যা দূর করার জন্য, মানসিক প্রশান্তির জন্য কি বেনজোডাইজিপাইন জাতীয় ওষুধ তাকে দেওয়া যেতে পারে। যদি কারোর গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে সে ভালো খেতে পারবে না, রোগ শরীর কি শুকায় যাবে, তাহলে ভিটামিনস মিনারেলস টাইপের প্রিপারেশনগুলো কি তাকে সাপ্লিমেন্ট আকারে কি দেওয়া যেতে পারে, তাই না? তাহলে রোগীর কন্ডিশন অনুযায়ী আমাকে কি ওষুধগুলো চুজ করতে হবে, ওষুধগুলো সিলেক্ট করতে হবে। একদম মুখস্থ কোনো ওষুধ না, কোনো প্রেসক্রিপশনে কি কখনোই মুখস্থ না। প্রেসক্রিপশন কি আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি প্রেসক্রিপশন করতেছি, ওটা আপনি দেখে দেখে মুখস্থ করতেছেন, এই প্র্যাকটিস বাদ দিতে হবে। ঠিক আছে, এই ডাক্তার এটা করছে, এই ডাক্তার যেটা করছে সেটা ওই রোগীর জন্য করছে, ওই রোগী সম্পর্কে আপনি কতটা জানেন। ঠিক আছে, এই ডাক্তারকে এটা দিয়েছে, আমি এখন থেকে ওইটা দিব। এইটুকু ভুল ব্যাখ্যাগুলো আমাদেরকে ধীরে ধীরে সরাতে হবে। আমাকে কি প্রেসক্রিপশন ক্রিয়েট করা শিখতে হবে, যে প্রেসক্রিপশন কিভাবে তৈরি করে। তৈরি করার জন্য আমাকে অবশ্যই কি প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ডিজিজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে কি জ্ঞান থাকতে হবে। তাছাড়া প্রেসক্রিপশন তৈরি করা কঠিন ব্যাপার। ওই যে মুখস্থ প্রেসক্রিপশন যে সবাই দিচ্ছে ওটা আপনি দিতে পারবেন। ঠিক আছে, এক ডাক্তার কি কানা ছেঁড়ার জন্য স্যাফ্রাডিন দিচ্ছে, আপনার সারা জীবন খালি স্যাফ্রাডিন দিয়ে যাচ্ছে। আরেক ডাক্তার ফ্লুক্লক্সাসিলিন দিচ্ছে, উনি খালি ফ্লুক্লক্সাসিলিন দিয়ে যাচ্ছে। কেন ফ্লুক্লক্সাসিলিন দিবেন, কেন স্যাফ্রাডিন দিবেন, কেন সেফিকজিম দিবেন, এইটা আপনাকে বুঝতে হবে। তাহলে না আপনি কি কন্ডিশন বেস ওষুধগুলো দিতে পারবেন। স্লো করার কোনো বিকল্প নয়, আপনাকে অবশ্যই কি করতে হবে। এরপরে কি গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাম আলসারের পার্থক্য করতে হবে। পার্থক্যগুলো আমরা আগে পার্থক্যের মধ্যে করে পড়াই দিলাম না, তারপরে পার্থক্যটা এখন আপনি নিজেই কি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে পড়া শুধু এক দুইটা রুটি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, পরীক্ষা আলাদাভাবে আসতে পারে, গ্যাস্ট্রিক আলসার, আরেকটা হচ্ছে কি ডিউডেনাম আলসার। ঠিক আছে, এই দুইটা রূপ মোটামুটি ভালোভাবে পড়েন। আমরা স্লো করে শুরু করি, তারপরে দেখা যাবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কি শেষ করব? স্যার এইচ পাইলোরি তো শুধুমাত্র টেস্ট করার পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা আপনি তো টেস্ট করার আগে কিভাবে বুঝবেন? টেস্ট করার পরে বুঝতে হবে আপনাকে এইচ পাইলোরি আছে কি। ঠিক আছে, তারপরেও কি একটা জিনিস তো কনফার্ম, 90% 70%, তার মানে কিন্তু আমি 70% ধারণা করতেই পারি গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাম আলসার থেকে, এইচ পাইলোরি থাকার সম্ভাবনা বেশি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ দিচ্ছি। আপনারা কি বারবার বলতেছি যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র কি আপনাদের দেখার জন্য না, আপনাদের ক্লাস করার জন্য, তাই না? আপনারা এমনি সপ্তাহে একটা ক্লাসের জায়গায় সপ্তাহে এখন 6টা ক্লাস করেন, কিন্তু যখনই দেখবেন আপনাকে কি খাতা কলম নিয়ে দেখতে হবে। শুধুমাত্র টেনে টেনে পোস্ট করে করে টেনে টেনে পোস্ট করে করে দেখলাম কোনো লাভ হবে না। ঠিক আছে, ওকে।